পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। সার্চ কমিটি গঠন করবে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ফখরুলের। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় দলটি, অভিযোগ কাদেরের। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। অসুস্থ হয়ে পড়লেন এজলাসে। 3 ঘন্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। 2-1 দিনের মধ্যে 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে। দেয়া হবে ফাইজার মডার্নার টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি মাসেই গণটিকা ক্যাম্পেইন। এবং করোনার স্থবিরতার মধ্যেই বাংলাদেশের রেকর্ড 32 বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি। ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই প্রবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়। সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ। দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি এ কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করছে তার সরকার। পাবনা থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে স্বাধীনতার আগে থেকেই উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা আলোর মুখ দেখেনি এতদিন। তবে সেই স্বপ্ন পূরণের পথে অনেকটা পথ পেরিয়ে গৌরবের এই প্রকল্পের মাধ্যমেই বাংলাদেশ এখন এলিট নিউক্লিয়ার ক্লাবের সম্মানিত সদস্য। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় এখানে স্থাপন করা হলো প্রথম ইউনিটের হৃৎপিণ্ড খ্যাত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। প্ল্যান্টের মূল নির্মাণ যজ্ঞের এই অধ্যায়টিকে অন্যতম সাফল্যের স্তর হিসেবেই বিবেচনা করা হয় বিশ্বব্যাপী। আর্থিক অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটিতে 3 বার সরাসরি এলেও কোভিডের বাস্তবতায় রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মাইলফলক অর্জনের দিনে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ডিজি অ্যালেক্সি লিখাচেভো উপস্থিত ছিলেন রূপপুরে। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। জয় বাংলা! প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয় এবং সেখানে আমরা সেটা করি। তার মতে রূপপুরের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। জানান, রাশিয়া ফেরত নেবে পরমাণু বর্জ্য। এটা নিরাপত্তা এবং এর বর্জ্য ব্যবস্থাপনা, আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে এর বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টক শোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম। সময় মতোই এখানকার 2টো ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। এই পাওয়ার প্ল্যান্টটা হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণ অঞ্চলে জায়গা খুঁজছি, আর একটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, অর্থাৎ দক্ষিণ অঞ্চলে করা। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। দেশের আর্থিক অঙ্কে সবচেয়ে বড় এই প্রকল্পটি সময় মতোই উৎপাদনে আসবে জানিয়ে সরকার প্রধান শেখ হাসিনা জানালেন, এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র নয়, এই কেন্দ্রটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবেও বাংলাদেশকে নতুন স্তরে নিয়ে যাবে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, 8 মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাধুনিক এ প্ল্যান্ট। নির্মাণ কাজে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। দেবাশিস রায়ের আরও একটি রিপোর্ট।
প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিঅ্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে 5 স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন 12টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটরের কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সেই 12টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি 72 ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য প্ল্যান্টটির রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন্ট ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিঅ্যাক্টর বিল্ডিংয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমার দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক, যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত 100 বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিঅ্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে 5 স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি 8 মাত্রার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। পড়ন্ত বিকেলে হাজার হাজার পাখির কলকাকলি। হবিগঞ্জের বানিয়াচংয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। নির্বাচন কমিশন গঠন ইস্যুতে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। এবারও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে, আইন করে নয়। দুপুরে ডিআরইউতে মিটস দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন আইনমন্ত্রী। আর নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পথ খুঁজছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে ঘুরে ফিরে আসছে নির্বাচন প্রসঙ্গ। বিএনপির দাবি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকার, আর আওয়ামী লীগ বলছে যা হবে সংবিধান মেনে। রোববার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার ইস্যুতে আদালতের বাইরে যাবার সুযোগ নাই। সার্চ কমিটির যে গেজেট, এটা আইন নয়, কিন্তু যেহেতু সকলের কনসেনসাসে হওয়া, মহামান্য রাষ্ট্রপতি এটা করেছেন, এটা আইনের কাছাকাছি। এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাবে। এদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। আজকে এই সময় এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। এদিকে জনরায়কে অশ্রদ্ধা করে নির্বাচন থেকে দূরে থাকলে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপিকে পস্তাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে। তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডিয়ে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে
প্রতিবন্ধকতা তৈরি করছে, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের। এবং নিজের নাক কেটে পরে যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণির মাদক মামলা। সিআইডির অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন আদালত। পাশাপাশি তাকে জামিন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর আদালতে হাজির হওয়ায় পরিমণি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত। মাদক মামলায় জামিন শুনানিতে এসে এজলাসেই অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা পরিমণি। পরে তাকে এক নারী পুলিশের সহায়তায় আদালত থেকে নামিয়ে আনা হয়। তার আইনজীবীরা বলছেন অতিরিক্ত ভিড় ও ব্লাড প্রেশার কমে যাওয়ায় এই অবস্থা তার। এদিন মুখ্য মহানগর হাকিম আদালত এই মামলায় জামিন মঞ্জুর করেন পরিমণির। এর আগে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর কোর্টে আসেন এই চিত্রনায়িকা। অপেক্ষমান বিচারক দেরির জন্য পরিমণি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন পরি। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। আদালতে তার এক অবমাননার শামিল আমি বলে মনে করেছি। শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করে মাদক মামলাটি বিচারের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে পরিমণি সহ আসামিদের মাদকের সম্পৃক্ততা মিলেছে। এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার হয়েছে এবং এই দোষে সে দোষী, অর্থাৎ তার বিরুদ্ধে এই যে বিচারিক আদালতে বিচার শুরু হবে। বিজ্ঞ আদালতে একটি দরখাস্ত করেছিলাম যে চার্জশিটটা বিজ্ঞ আদালত সিন করে আমাদের একটা কপি দিলে আমরা চার্জশিটটা দেখতাম, তারপর গৃহীত করবার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম। দরখাস্তটি নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত 4 অক্টোবর পরিমণির মাদকের মামলায় অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়েছে গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেফতার করা হয়। বাসা থেকে 19 বোতল মদ, আইস, এলএসডি উদ্ধারের দাবি করে র্যাব। এ মামলায় 27 দিন কারাগারে ছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই চিত্রনায়িকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বেসরকারি পর্যায়ে আবারও বাড়ল এলপিজির দাম। 12 কেজি সিলিন্ডারে 226 টাকা বাড়িয়ে 1259 টাকা নির্ধারণ আজ থেকেই কার্যকর। এবার স্কুল শিক্ষার্থীদেরও কোভিড টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। আগামী 2-1 দিনের মধ্যেই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দেয়া হবে ফাইজার ও মডার্নার টিকা। এছাড়া প্রতি মাসেই থাকবে গণটিকা ক্যাম্পেইন কর্মসূচি। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে কোভিড টিকা পেতে এখন 25 ঊর্ধ্ব সব নাগরিকের জন্য রাখা হয়েছে নিবন্ধনের সুযোগ। আর 18 হলেই টিকার আওতায় আসছেন শিক্ষার্থীরা। তবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও দেশে এখনও টিকা পাওয়ার সুযোগ উন্মুক্ত হয়নি 18-র নিচে থাকা শিক্ষার্থীদের জন্য। তবে সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী, যেখানে মিলেছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার সম্মতি। আর তার উপর ভিত্তি করেই এবার স্কুল শিক্ষার্থীদেরও আনা হচ্ছে টিকার আওতায়। ফাইজার টিকা মজুদ আছে 60 লক্ষ, আমরা সেকেন্ড ডোজ হাতে রেখে দিব। অলরেডি প্রোগ্রাম তৈরি করছে, কাজেই 2-1 দিনের মধ্যেই কাজকর্ম আপনারা দেখবেন যে শুরু হয়ে যাচ্ছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব। এদিকে জানুয়ারির মধ্যে বিভিন্ন উৎস থেকে আরো 16 কোটি টিকা আসছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ছে দৈনিক টিকা দেওয়ার হারও। প্রতিদিন টিকা দেওয়া হবে 10 থেকে 15 লাখ মানুষকে। ডিসেম্বরের মধ্যে 8 কোটি আর এপ্রিলের মধ্যে 12 কোটি বা 70% মানুষকে 2 ডোজ করে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। এছাড়া প্রতি মাসেই বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি থাকবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রায় 80 লক্ষ টিকা আমরা দিয়েছি। এটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে নয়, আমরা আগামীতে এর থেকেও বেশি টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। এদিকে দেশে সরকারিভাবে টিকা তৈরিতে কাঁচামাল ও কারিগরি সহযোগিতার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ইনসেপ্টার কারখানায় সিনোফার্মের টিকা তৈরির সবশেষ অগ্রগতি জানাতে পারেননি মন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থবছরে প্রায় 32 বিলিয়ন মার্কিন ডলারের
তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ, আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এর প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র। দিনরাত সমান তালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি। এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলেও আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো, অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন মার্কিন ডলার। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলেও স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক, ইউরোপ আমেরিকাতে ওদের স্টোরগুলো আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলেই অর্ডার বাড়বে। বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়লো, তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বায়ারদের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 16টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমের তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্টস শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্টস সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গত 6 মাসে 4 দফায় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 350 টাকা। সবশেষ 226 টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে বাসাবাড়ি ও যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসির শুনানিতে নতুন এই দাম ঘোষণা করা হয়। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে বিইআরসি। চলতি বছরে মে মাসে 64 টাকা কমিয়ে জুন মাসের জন্য 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল 842 টাকা। এরপরের 5 মাস ঊর্ধ্বমুখী থাকে দাম। 4 দফা মূল্য বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1259 টাকা। নতুন দাম অনুযায়ী 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 226 টাকা। এতে প্রতি কেজি দাম পড়বে প্রায় 105 টাকা। বৃদ্ধি পাবে অন্যান্য সিলিন্ডারের পরিমাণেও। রোববার প্রতি মাসের নিয়মিত শুনানিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অক্টোবর 2021 মাসের জন্য প্রতি 12 কেজি এলপিজির মূসক সহ মূল্য 1259 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেনের দাম প্রতি টন 660 থেকে বেড়ে হয়েছে $800 ও প্রতি টন বিউটেনের দাম বেড়েছে 655 থেকে 795 ডলারে। অক্টোবর মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিইআরসি। সৌদি সিপি আগস্ট 2021 মাসের তুলনায় অক্টোবর 2021 মাসে প্রতি মেট্রিক টন গড়ে 140 মার্কিন ডলার বৃদ্ধি পাওয়ায় বোতলজাতকৃত প্রতি 12 কেজি এলপিজির মূল্য মূসক সহ বৃদ্ধি পেয়েছে 158 টাকা। দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপি গ্যাসেরও। অক্টোবর মাসের জন্য লিটারে প্রায় 8 টাকা 12 পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয় 58 টাকা 68 পয়সা। এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এলপিজির দাম প্রতি কেজি 83 টাকা 77 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 101 টাকা 68 পয়সা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনার ধাক্কা কাটিয়ে বড় অঙ্কের ভ্যাট আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেটে বিশেষ ভ্যাট বুথ স্থাপন করেছে ভ্যাট আগ্রাবাদ বিভাগ। মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিলের সুবিধার্থে এমন সহজ উদ্যোগ বলে জানান রাজস্ব কর্মকর্তারা।
মহামারী করোনার কারণে গেল বছর তেমন ভ্যাট আদায় করতে পারেনি চট্টগ্রাম ভ্যাট আগ্রাবাদ বিভাগের নানা সার্কেল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে 2021-22 অর্থ বছরে ভ্যাট কোতোয়ালি সার্কেলে বড় অঙ্কের 1100 কোটি টাকার মশক আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। এমন বাস্তবতায় ক্ষুদ্র ব্যবসায়ীদেরও ভ্যাট নিবন্ধন ও রিটার্ন দাখিলের সুবিধার্থে নগরীর রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতি সহ অন্তত 15টি স্থানে বিশেষ ভ্যাট বুথ স্থাপন করেছে ভ্যাট বিভাগ। এই ভ্যাট বুথ স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে ভ্যাটের যে সেবা এটি স্টেক হোল্ডারদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে রিটার্ন গ্রহণ এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট প্রদান। এ সার্কেলের অধীনে 6,500 ভ্যাটদাতা রয়েছেন। তাদের একই ছাদের নিচে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রতি মাসে ভ্যাট আদায়ের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। টোটাল বিষয়টা আমরা পজিটিভ মনে করি, কারণ ভ্যাটের আওতায় আসতে হবে। যৌক্তিক যেটা ভ্যাট আমাদের সেলসের উপর ব্যবসায়ীদের উপর এটা ছেড়ে দিতে হবে, তাহলে ব্যাপকভাবে যেভাবে প্রতি জনজন এখন ট্যাক্স দিচ্ছেন ঠিক তদ্রূপ সেভাবেই ভ্যাটের আওতায় সকল ব্যবসায় চলে আসবে। ভ্যাট বা মূসক না দিলে জরিমানা ও অনিয়ম মামলা করার বিধান আছে বলে জানান রাজস্ব কর্মকর্তারা। যদি না দেন, উনি রিটার্ন জমা না দেন, তাহলে অনলাইনে ভ্যাট অনলাইন অটোভাবে 10,000টা জরিমানা জেনারেট হয়ে যাবে। চট্টগ্রামের আওতায় আগ্রাবাদ সহ 8টি বিভাগীয় ভ্যাট দপ্তরেও চালু করেছে এ সেবা। ভ্যাট বিভাগ আগ্রাবাদের অধীনে কোতোয়ালি, সদরঘাট ও পতেঙ্গা সহ 4টি সার্কেল রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। প্রস্তুতি সম্পন্ন, হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না, ব্রিফিংয়ে পুলিশ। কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। দুপুরে কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে। টুরিস্ট পুলিশ জানায়, সকালে চকরিয়া থেকে 20 জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। দুপুরের দিকে 6 বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় সৈকতে লাল পতাকা দেখে 5 বন্ধু সাগরে নামতে অসম্মতি জানায়, কিন্তু সাইফুল ইসলাম বন্ধুদের কথা না শুনে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ডুবে যান তিনি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির কাজ শেষ, তাই মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পূজা আয়োজনে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জানিয়ে পুলিশ বলছে, সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর মাত্র একদিন, এরপরই দেবী দুর্গা আসবেন মন্দিরে মন্দিরে। মহাষষ্ঠীতে পূজা অর্চনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে মর্তে। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখরিত হবে চারপাশ। আর তাই তো পুরো দমে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গা তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে মন্দির সাজানোর কাজ। রোববার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সশরীরে উপস্থিত না থাকলেও থাকবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা, সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। এছাড়া পূজা কমিটি থেকে জানানো হয়েছে, এবছর বয়স্ক ব্যক্তিদের মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে অন্তত 1 ডোজ কোভিড টিকা নিশ্চিত করতে হবে। যারা বয়োবৃদ্ধ এবং বাচ্চা বা অসুস্থ, তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, যেটা সাংবাদিক সম্মেলনে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছেন, যে ইউটিবি আছে, আমরা আমাদের যে কার্ড আছে, কার্ডের পেছনে ইয়েটা দেওয়া আছে, ওই চ্যানেলটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে। এবছর ঢাকা মহানগরে 238টি পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচং থানা চত্বরের কাছে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম। বিকেল হলেই পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে এলাকা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পড়ন্ত বিকেলে সূর্য ঢলে পড়লেই হবিগঞ্জের বানিয়াচংয়ের আকাশে এভাবেই বিচরণ করে হাজার হাজার পাখি। থানা এলাকার কয়েকটি গাছ যেন এখন পাখিদের অভয়াশ্রম।
শীত মৌসুমে বিপুল পরিমাণ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটলেও বর্তমানে বেশি চোখে পড়ে পানকৌড়ি। তবে শালিক ও ঘুঘু জাতীয় পাখিরও দেখা মেলে এখানে। নানা প্রজাতির পাখির কলরবে বিমোহিত হন থানার কর্মরত পুলিশ ও এলাকাবাসী। আমি পাখি দেখতে আসছি, এখন এই পাখি আমার সুন্দর লাগছে, আমি ছবি তুলছি। বিকালবেলা হইলে পাখিগুলা কত সুন্দর শব্দ করে, এই শব্দগুলা খুব ভালো লাগে। পাখিরে কেউ মারেও না, কিছু করে না, মানুষের তামসা দেখে আইয়া এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আইয়া দেখে। পাখি শিকারে নিষেধাজ্ঞা কার্যকরের পাশাপাশি তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে কাজ করছে স্থানীয় পুলিশ প্রশাসন। আমাদের অফিসার মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা সবাই পাখি পরিচর্যা করি। আমরা সবসময় চেষ্টা করি যেন কেউ পাখি শিকার করতে না পারে। 2015 সালের মার্চ মাস থেকে বানিয়াচং থানা এলাকায় পাখিদের আগমন শুরু হয়। এরপর থেকে এলাকাটি হয়ে ওঠে পাখিদের অভয়াশ্রম। সময় সংবাদ, হবিগঞ্জ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসানোর কার্যক্রম শুরু। সার্চ কমিটি গঠন করবে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ইসি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ফখরুলের। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় দলটি, অভিযোগ কাদেরের। এবং বিচারের জন্য প্রস্তুত চিত্রনায়িকা পরিমণের মাদক মামলা। অসুস্থ হয়ে পড়লেন এজলাসে, 3 ঘন্টা দেরিতে আসায় সতর্ক করে জামিন দিলেন আদালত। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।